নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি আইসিএসসি বোর্ডের যে তোমাদের সেকেন্ড সামেটিভ হবে তার সিলেবাস অনুসারে যেটা আজকে আমি তোমাদের পড়াবো, সেটা হচ্ছে ক্লাইমেট অফ ইন্ডিয়া ক্লাস 5-এ। এর আগের ভিডিওতে আমি যেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করেছি, সেই চ্যাপ্টারটি হচ্ছে ইন্ডিয়ান লোকেশন, এক্সটেন্ট অ্যান্ড ইটস নেইবার্স। অর্থাৎ ভারতের লোকেশন, ইন্ডিয়ান লোকেশন কোথায়, ইন্ডিয়ান ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডাল এক্সটেন্ট কোথায়, এবং ইন্ডিয়ার নেইবার্সগুলো কে কে। ঠিক আছে, আজকে আমরা দেখব ক্লাইমেট অফ ইন্ডিয়া। এই যে আমাদের যে ইন্ডিয়া, তার যে ক্লাইমেটটা কি কেমন সেটা আমরা দেখব। তো চলো কথা না বলে আমরা শুরু করে দিই। তাহলে ক্লাইমেট, ইন্ডিয়ান কি ক্লাইমেট। ক্লাইমেটের প্রথমে ক্লাইমেট জানতে গেলে ক্লাইমেটের আমাদের ডেফিনেশনটা জানতে হবে। তোমরা টার্মিনালে পড়েছিলে যে ক্লাইমেটের ডেফিনেশন, ওয়েদারের ডেফিনেশন। আজকে সেই ক্লাইমেটের ডেফিনেশন সম্পর্কে আমরা একটু দেখে নিই। ক্লাইমেট ইজ দ্য এভারেজ ওয়েদার কন্ডিশন অফ এ প্লেস ওভার এ লং পিরিয়ড অফ টাইম। তার মানে কি, কোনো একটি নির্দিষ্ট জায়গার 30 বছর ধরে, অর্থাৎ লং পিরিয়ড ধরে যে ওয়েদার যে কন্ডিশনটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে সেখানকার ক্লাইমেট। সেটা কত বছর অ্যাপ্রক্সিমেট বলছে? 30 ইয়ার্স। এক্সাম্পল 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর ধরে কোনো একটি নির্দিষ্ট জায়গায় যে ওয়েদার কন্ডিশনটাকে আমরা দেখতে পাচ্ছি, মানে অনুভব করছি, সেটাই হচ্ছে ওখানকার ক্লাইমেট। এটাই ওই জন্য ক্লাইমেটের ডেফিনেশনটাই বলা হচ্ছে ক্লাইমেট ইজ দ্য এভারেজ ওয়েদার কন্ডিশন ওভার এ লং পিরিয়ড অফ টাইম। এক্সাম্পল 30 ইয়ার্স। কোনো একটি নির্দিষ্ট জায়গায় 30 বছরের গড় আবহাওয়াই সেখানে, গড় ওয়েদার কন্ডিশনই হচ্ছে সেখানকার ক্লাইমেট। তাহলে ইন্ডিয়া কি? ইন্ডিয়া তো অনেক বড় দেশ, তাই না? অ্যাপ্রক্সিমেট 140 কোটি জনসংখ্যার দেশ, 7 লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এত বড় দেশে যে ক্লাইমেটটা যে দেখা যায়, সেটাও কিন্তু ইউনিফর্ম নয়। মানে একদম সম্পূর্ণ দেশের একদম ইউনিফর্ম ক্লাইমেট, যে সব জায়গায় একই রকম ক্লাইমেট, সেটা কিন্তু নয়। না, এরকম ক্লাইমেটটাই কিন্তু নানা রকম জায়গায় নানা রকম ক্লাইমেট ডিফার করতেছে। তোমাদের যদি আমি ম্যাপের মাধ্যমে দেখাই, এটা ইন্ডিয়ান ম্যাপ। সেখানে দেখো তোমরা যে এই যে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, এটা কি মাউন্টেনিয়াস স্টেট। তা মাউন্টেনিয়াস স্টেটে কি কেমন ক্লাইমেট দেখা যাচ্ছে? কোল্ড ক্লাইমেট দেখা যাচ্ছে। তারপরে যদি তোমরা এই রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এই সাইডটা দেখো, ওয়েস্টার্ন সাইডটা দেখো ইন্ডিয়ার, তো ওয়েস্টার্ন সাইডে কি ক্লাইমেট দেখা যাচ্ছে? ওখানে হট, প্রচণ্ড হট, কেননা ডেজার্ট তো এখানেই আছে, থর ডেজার্ট রাজস্থানে, তখন হট ক্লাইমেট দেখা যাচ্ছে। আবার যদি তোমরা দেখো কোস্টাল এরিয়াসগুলো আছে, যেমন মুম্বাই, কেরালা, এই যে কোস্টাল এরিয়া বা কোস্টাল এরিয়া স্টেটগুলো যেগুলো আছে, সেখানকার যে ক্লাইমেটটা দেখা যাচ্ছে, সেখানে মডারেট ক্লাইমেট দেখা যাচ্ছে। মডারেট ক্লাইমেট না প্রচণ্ড গরম, না প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, এবং এই যে রেইন প্রচণ্ড হয় নর্থ ইস্টে রেইন প্রচণ্ড হচ্ছে। তা এই যে ভ্যারি করতেছে, এক একটা জায়গায় এক এক ধরনের ক্লাইমেট। এবং ইন্ডিয়ার যে মিডিল সেকশনটা আছে, এখানে প্রচণ্ড গরম থাকে। তা এই যে হট, এটা কিসের জন্য হচ্ছে? এটাই হচ্ছে ইন্ডিয়া, এটাই বলা হচ্ছে যে ইন্ডিয়া লার্জ কান্ট্রি অ্যান্ড ক্লাইমেট এক্সপিরিয়েন্স দ্য ডিফারেন্ট পাস্ট। মানে নানারকম পার্টে নানারকম ক্লাইমেট আমরা দেখতে পাচ্ছি। এবার যে ইন্ডিয়া যে এই ক্লাইমেটটা নানারকম জায়গায় নানারকম দেখতে পাচ্ছি, তার কারণটা কি? তার অনেক কারণের মধ্যে মেন কারণটা হচ্ছে মনসুন উইন্ড। কি উইন্ড? মনসুন উইন্ড। মনসুন উইন্ডের জন্য সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেট। আরও অনেক কারণ আছে, তার কিন্তু মেন কারণ যেটা, সেটা হচ্ছে মনসুন উইন্ডের জন্য ইন্ডিয়ার পুরাটা ক্লাইমেটটা এফেক্টেড হচ্ছে। এবার দেখে, ঠিক আছে, এবার আমরা ইন্ডিয়ার রিজনাল ভ্যারিয়েশনটা দেখব। মানে ইন্ডিয়ার মধ্যে ক্লাইমেটের মধ্যে এত যে ডিফারেন্স, এক একটা জায়গায় এক এক ধরনের ক্লাইমেট ফেস হচ্ছে বা এক এক ধরনের ক্লাইমেট দেখা যাচ্ছে, তার কারণটা কি? তাহলে চলো দেখি রিজনাল ভেরিয়েশন ক্লাইমেট অফ ইন্ডিয়া। রিজনাল ভেরিয়েশন, কি রিজনাল ভেরিয়েশন আমরা ক্লাইমেটটাকে দেখবো ইন্ডিয়াতে। দেখি ভ্যালিড ক্লাইমেট কন্ডিশন অফ দ্য এক্সপিরিয়েন্স।
নানা রকম ক্লাইমেট আমরা ইন্ডিয়াতে এক্সপিরিয়েন্স করি। তার কিসের কারণটা কি, কোন কোন ফ্যাক্টরসগুলোর জন্য এই ক্লাইমেট ভ্যারিড ক্লাইমেট কন্ডিশনগুলো আমাদের ইন্ডিয়াতে নানা রকম ক্লাইমেট কন্ডিশন আমরা ফেস করতেছি। লোকেশন অফ ইন্ডিয়া, একটা কারণ। দুইটা কারণ কি দেখা যাচ্ছে, ডিস্টেন্স ফ্রম দ্য সি, তিনটা কারণ কি দেখা যাচ্ছে, অল্টিটিউড, চতুর্থ কারণ কি দেখা যাচ্ছে, ফিজিক্যাল ফিচার্স। এই চারটা ফ্যাক্টরসের জন্য ইন্ডিয়ান ক্লাইমেটে নানা জায়গায় নানা রকম দেখা যায়, অর্থাৎ ক্লাইমেট ভ্যারিয়েশন দেখা যাচ্ছে এই চারটা ফিচার্সের জন্য। একটা হচ্ছে লোকেশন অফ ইন্ডিয়া, একটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সি, একটা হচ্ছে অল্টিটিউড অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল ফিচার্স। ঠিক আছে, বুঝতে পারছো লোকেশন অফ ইন্ডিয়া। এবার হচ্ছে ইন্ডিয়ান, তাহলে আমরা প্রথমে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করি বা এই টপিকটাকে নিয়ে যাই, লোকেশন অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার লোকেশনটা কোথায়? ইন্ডিয়ার লোকেশনটা কোথায়? ইন্ডিয়ার লোকেশনটা পড়ে, তোমরা এর আগে মানে জোন সম্পর্কে পড়েছিলে, তিনটা হিট জোন সারা ওয়ার্ল্ডে, তিনটে হিট জোনে ভাগ করা হয়। কি জোন? একটা এটা হচ্ছে ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েডর, উপরটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, নিচেরটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। তাহলে এই যে এই জোনটা ট্রপিক অফ ক্যান্সার টু ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটা কোন জোনের মধ্যে পড়ছে? তোমরা পড়ছিলা টার্মিনালে, টরিড জোনের মধ্যে পড়ছে। এটা কোন জোন? টরিড জোন, টরিড জোনের মধ্যে পড়ছে। কোন জোনের মধ্যে পড়ছে? এটা টরিড জোনের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এটা কি ট্রপিক অফ ক্যান্সার থেকে ক্যান্সার টু ট্রপিক অফ ক্যাপ্রিকন। ঠিক আছে, মানে ইকুয়েডর থেকে ট্রপিক অফ ক্যান্সার, ইকুয়েডর থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটা টরিড জোনের মধ্যে পড়ছে। উপরটা কি জোনের মধ্যে পড়ছে? ট্রপিক অফ ক্যান্সার টু আর্কটিক সার্কেল, টেম্পারেট জোনের মধ্যে পড়ছে, টেম্পারেট জোনের মধ্যে পড়ছে। তাহলে নিচেরটাও তাই, ট্রপিক অফ ক্যাপ্রিকন টু আন্টার্কটিক সার্কেল, এটাও টেম্পারেট জোনের মধ্যে পড়েছে। আর একদম আর্কটিক সার্কেল টু পোল অব্দি কি জোন হচ্ছে? ফ্রিজ জোনের মধ্যে পড়েছে, এটাও তাই, আন্টার্কটিক সার্কেল টু সাউথ পোল, ফ্রিজ জোন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার তোমরা? এই জোনটা সম্পর্কে তোমরা আগেই জানো যে এটা হচ্ছে টরিড জোন, উপরে দুটো হচ্ছে টেম্পারেট জোন, তার উপরে হচ্ছে ফ্রিজেড জোন। এইবার হচ্ছে তাহলে ইন্ডিয়ার লোকেশনটা কোথায়? ইন্ডিয়ার লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে ইকুয়েডর, ঠিক সাউথ হেমিস্ফিয়ার, সরি নর্থ হেমিস্ফিয়ার। ইন্ডিয়ার লোকেশনটা কোথায়? নর্থ হেমিস্ফিয়ার। তোমরা আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে ল্যাটিটিউডের হিসাবে ইকুয়েডরের উপরের অংশটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, নিচের অংশটা হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া টোটালি কোন হেমিস্ফিয়ারের মধ্যে পড়েছে? নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে পড়েছে। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার উপর দিয়ে একটা ল্যাটিটিউড, ইম্পর্টেন্ট ল্যাটিটিউড গিয়েছে। কোন ল্যাটিটিউড সেটা বলো তো? সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। ঠিক ইন্ডিয়ার উপর দিয়ে সেই রেখাটি গিয়েছে, যেটা কি ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, তাহলে এই ট্রপিক অফ ক্যান্সার ইন্ডিয়াকে দুটি ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ার লোকেশনটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ারে, আর ট্রপিক অফ ক্যান্সার ইন্ডিয়ার উপর দিয়ে গিয়েছে এবং ইন্ডিয়াকে দুটি ভাগে ভাগ করেছে, এটা হচ্ছে নর্থ এবং সাউথ। এবার এটাকে একটু ব্রডে দেখাচ্ছি তোমাকে, তাহলে বুঝে যাবে।
এই যে ইন্ডিয়া। ট্রপিক অফ ক্যান্সার কোথায়, কোন রাজ্যগুলোর উপর দিয়ে গেছে? এই যে ট্রপিক অফ ক্যান্সার, এই যে ঠিক আছে, যেটা বললাম তোমাকে যে ইন্ডিয়ার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার যে গিয়েছে, সে ট্রপিক অফ ক্যান্সার। তো ট্রপিক অফ ক্যান্সার ইন্ডিয়াকে দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে নর্থ, একটা হচ্ছে সাউথ। তাহলে ইন্ডিয়াকে দুই ধরনের হিট জোনের মধ্যে ইন্ডিয়া পড়েছে। কিভাবে দুই ধরনের হিট জোনের মধ্যে পড়েছে? ট্রপিক অফ ক্যান্সার দেখেছো, ট্রপিক অফ ক্যান্সার। তাহলে এই যে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে টরিড জোন, তাই না? টরিড জোনটা কি বললাম? ইকুয়েটর টু ট্রপিক অফ ক্যান্সার, ইকুয়েটর টু ট্রপিক অফ ক্যাপ্রিকন। এটা সম্পূর্ণটা কি জোনের মধ্যে পড়ছে? টরিড জোন। টরিড জোনের মধ্যে পড়েছে, তাই না? এই সম্পূর্ণ, তাহলে দেখো ইন্ডিয়ার অর্ধেক অংশটা, অর্থাৎ এই যে এই অংশটা, এটা সম্পূর্ণ কোন জোনের মধ্যে পড়ছে? টরিড জোনের মধ্যে পড়ছে। অর্থাৎ সাউথ ইন্ডিয়া টরিড জোনের মধ্যে পড়েছে। আর তাহলে নর্থ ইন্ডিয়া পড়ছে টেম্পারেট জোনের মধ্যে। নর্থ ইন্ডিয়া পড়ছে টেম্পারেট জোনের মধ্যে, আর সাউথ ইন্ডিয়া পড়েছে টরিড জোনের মধ্যে। তাহলে এবার টরিড জোনে পড়ার জন্য সাউথ ইন্ডিয়ার টেম্পারেচার কেমন হবে? টরিড জোন মানে কি? যেখানে সারা বছর গরম থাকে, 12 মাসই যেখানে গরম থাকে। তা টরিড জোনে পড়ার জন্য সেখানে থ্রু আউট দ্য ইয়ার, এখানে সারা বছর কি থাকে? টেম্পারেচার হট থাকে এই সব জায়গাটা, থ্রু আউট দিয়ে সারা বছর গরম, ঠিক আছে? নট ভেরি মাচ চেঞ্জিং দ্য সিজন, মানে এখানে খুব একটা সিজন চেঞ্জ হয় না, ঠিক আছে? ওই জন্য নট ভেরি মাচ, খুব একটা এখানে সারা বছরই গরম থাকে, কোনো এখানে ঠান্ডা পড়ে না, সারা বছর এখানে গরম। অর্থাৎ টরিড জোনের মধ্যে, অর্থাৎ সাউথ ইন্ডিয়া টোটালটা, এর উপরটা না কিন্তু, এই রেখাটার নিচে, এটা টরিড জোনের মধ্যে পড়েছে। আর যেহেতু ইন্ডিয়ার উপর অংশটা অর্থাৎ নর্থ ইন্ডিয়া টেম্পারেট জোনের মধ্যে পড়েছে, তা টেম্পারেট জোনে পড়ার জন্য এখানকার ক্লাইমেটটা কেমন হয়? মডারেট ক্লাইমেট, ঠিক আছে? এখানে মডারেট ক্লাইমেট দেখা যায়। মডারেট ক্লাইমেটে টেম্পারেচার ভ্যারিজ টু সামার অ্যান্ড উইন্টার, মানে গরমের সময় প্রচণ্ড গরম, ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা, কেমন ভ্যারিজ করে। দেখবা তোমরা যেমন দিল্লিতে যখন গরমের দিন থাকে, প্রচণ্ড গরম থাকে। তোমরা যদি কেউ দিল্লিতে থেকে থাকো বা দিল্লিতে গিয়ে থাকবে, গরমের দিনে ওখানে প্রচণ্ড গরম পড়ে, এত গরম পড়ে যে এখন সহ্য করা যায় না। আবার ঠান্ডার দিনেও ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, ওই জন্য টেম্পারেচার ওখানে প্রচণ্ড ভ্যারি করছে ঠান্ডা ও গরমের মধ্যে, যেহেতু ওখানে টেম্পারেট জোনের মধ্যে পড়েছে। আর সাউথ ইন্ডিয়া টরিড জোনের মধ্যে পড়ছে, সেখানে ওয়েদার খুব একটা ভ্যারি করে না, এখানে সারা বছর ওই গরমই থাকে, একটা মডারেট মানে একটা বা টেম্পারেচার থাকে। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডার দিনে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, গরমের দিনে প্রচণ্ড গরম। তাহলে বুঝতে পারছো কেন ইন্ডিয়াতে এই লোকেশনে দেখা যাচ্ছে ইন্ডিয়া দুটোর হিট জোনের মধ্যে পড়েছে। উপর অংশটা পড়েছে টেম্পারেট জোনের মধ্যে, নিচের অংশ পড়েছে টরিড জোনের মধ্যে। টরিড জোনের মধ্যে পড়ার জন্য সাউথ ইন্ডিয়া সারা বছর গরম আবহাওয়া থাকে, মানে গরম থাকে থ্রু আউট দ্য ইয়ার, নট ভেরি মাচ চেঞ্জিং সিজন, এখানে কোনো সিজন চেঞ্জ হয় না। আর টেম্পারেট জোনে পড়ার জন্য এখানকার মডারেট টেম্পারেচার থাকে, এখানে সামার ও উইন্টারের মধ্যে একটা টেম্পারেচার ভ্যারিজ করে, ঠিক আছে? এবার দেখ, তাহলে আমরা বুঝে গেলাম যে লোকেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার লোকেশনটা কোথায়? ইন্ডিয়ার লোকেশন ইজ দ্য নর্থ হেমিস্ফিয়ার, সিচুয়েটেড ইজ দ্য নর্থ হেমিস্ফিয়ার, এবং ট্রপিক অফ ক্যান্সার ডিভাইডেড ইন্ডিয়াকে টু পার্টস, দুটা পার্টে ভাগ করছে ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? একটা হচ্ছে নর্থ ইন্ডিয়া, একটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। এইবার আমরা দেখব ডিস্টেন্স ফ্রম দ্য সি, ঠিক আছে? এইবার আমরা কি দেখব? ডিস্টেন্স ফ্রম দ্য সি। ডিস্টেন্স ফ্রম দ্য সি দেখি, ইন্ডিয়া ইজ দ্য লং কোস্টলাইন এরিয়া। ইন্ডিয়া কি হচ্ছে? ইন্ডিয়াতে
কোস্টলাইন এরিয়া। কোস্টলাইন এরিয়া মানে কি? সমুদ্রের তীরবর্তী জায়গা, সেটাকে বলে কোস্টলাইন। ইন্ডিয়াতে লং কোস্টলাইন এরিয়া কোথায় আছে? এদিকে আছে অ্যারাবিয়ান সি, এদিকে আছে বে অফ বেঙ্গল, এদিকে আছে ইন্ডিয়ান ওশিয়ান। তার মানে কি, এই যে গুজরাটের এখান থেকে শুরু করে একদম কেরালা অবধি, এখান থেকে তামিলনাড়ু থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল অবধি, এই এত বড় জায়গা ইন্ডিয়াতে কি হচ্ছে? লং কোস্টলাইন, প্রচণ্ড অনেক বড় একটা কোস্টলাইন এরিয়া আছে। তো এই কোস্টলাইন এরিয়া থাকার জন্য বিশেষ করে যেমন মুম্বাই, তোমাদের যদি ম্যাপের মধ্যে আবার দেখাই তাহলে আরও ভালো মতো বুঝবে। এই যে কোস্টলাইন এরিয়া, ঠিক আছে, মুছে দিই। লং কোস্টলাইনে সেই দেখো গুজরাট থেকে একদম মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, এগুলো প্রত্যেকটা স্টেট কোস্টলাইনে মানে সমুদ্রের সঙ্গে লেগে আছে, অর্থাৎ লং কোস্টলাইন এরিয়া। তো এই লং কোস্টলাইন এরিয়ার জন্য এখানে যে মুম্বাই বলেছে, তারপরে কি বলেছে? কোনকান কোস্ট। কোনকান কোস্ট মানে যে কর্ণাটকের কোস্টটাকে বলা হয় কোনকান কোস্ট। কর্ণাটক স্টেট এর আশেপাশে গোয়া, কর্ণাটক এই স্টেট মানে স্টেটের কোস্টলাইন এরিয়াটাকে বলে কোনকান কোস্ট। এরপরে কি বলেছে? তোমার কেরালা, চেন্নাই, ঠিক আছে, এগুলো কি? চেন্নাই এখানকার কেমন ক্লাইমেট ফেস করি আমরা? এখানকার কেমন ফেস করে? ওটা মডারেট ক্লাইমেট ফেস করে, ঠিক আছে, এইসব কোস্টলাইন এরিয়া। কিসের জন্য? কিসের কারণটা কি? ইনফ্লুয়েন্স অফ সি এর একটা ইনফ্লুয়েন্স হচ্ছে। তোমরা এর টার্মিনালে দেখেছিলে সি এর মানে সিতে মানে সমুদ্রের আশেপাশে যারা থাকে তারা দুই ধরনের একটা উইন্ড ফেস করে, টু টাইপ অফ উইন্ড ফেস করে। কি? একটা হচ্ছে ল্যান্ড ব্রিজ, একটা হচ্ছে তোমার ল্যান্ড ব্রিজ, আর একটা হচ্ছে সি ব্রিজ, তাই না? দুই ধরনের উইন্ড ফেস করে, একটা ল্যান্ড ব্রিজ, একটা সি ব্রিজ। এই ল্যান্ড ব্রিজ কখন হয়? দিনের বেলায়, সরি, সি ব্রিজ হয় দিনের বেলায়, ল্যান্ড ব্রিজ হয় রাত্রিবেলায়। অর্থাৎ দিনের বেলায় সমুদ্র থেকে ঠান্ডা বাতাস ল্যান্ড এরিয়ায় ঢোকে, আবার রাত্রিবেলায় ল্যান্ডের থেকে ঠান্ডা বাতাস সমুদ্র দিকে যাওয়ার চেষ্টা করে। এই ল্যান্ড ব্রিজ ও সি ব্রিজের জন্যই সমুদ্রের তীরবর্তী এরিয়াতে কি হয়েছে? ঠান্ডা থাকে সারা, মানে মডারেট ক্লাইমেট থাকে। মানে ঠান্ডা বলা ঠিক না, মডারেট ক্লাইমেট থাকে, না প্রচণ্ড গরম থাকে না প্রচণ্ড ঠান্ডা থাকে। ওর জন্য ইনফ্লুয়েন্স এইসব এরিয়াগুলা, মানে বিশেষ করে সম্পূর্ণ স্টেটটা না, শুধু কোস্টাল এরিয়াটা কি কেমন? মডারেট ক্লাইমেট ফেস করে, ঠিক আছে, সারা ইনফ্লুয়েন্সের জন্য। কিন্তু ভিতরে যদি আমরা যাই, মানে কোস্টাল এরিয়া থেকে যদি আরও ভিতরের দিকে ইন্টেরিয়রের দিকে ঢোকার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা মডারেট ক্লাইমেট ফেস করবো না, ওখানে কিন্তু হট ক্লাইমেট প্রচণ্ড, ঠিক আছে, এক্সট্রিম হট ক্লাইমেট ফেস করা যায়। ওই জন্য মুম্বাইয়ে মডারেট ক্লাইমেট ফেস করলেও নাগপুর ওইসব জায়গায় কিন্তু মডারেট ক্লাইমেট থাকে, ওখানে প্রচণ্ড গরম থাকে, নাগপুরে প্রচণ্ড গরম, ঠিক আছে। এবার দেখো সিজন কি থাকে? নট টু হট, নট টু কোল্ড, হ্যাঁ, বাট হুমিড। মানে সিজন কেমন? নট টু হট, নট টু কোল্ড। এখানকার থাকার জন্য কি হয়? সিজন not too hot, not too cold, but humid. হুমিড মানে কি? হুমিড কেন থাকে এখানে? কারণ সমুদ্রের তীরবর্তী জায়গা, তো সেখানকার বায়ু সমানে জল খাচ্ছে, তাই না? সেখানকার যে উইন্ডগুলো আছে সেখানটা উইন্ড সমানে জল খাচ্ছে, ওরা তো জল খাচ্ছে, ওদের তখন জল দিবে। ওই জন্য ওখানকার উইন্ড মানে বায়ুতে সবসময় জলীয় বাষ্প থাকে, আর প্রচণ্ড গরমও থাকে না, প্রচণ্ড ঠান্ডাও থাকে না। ওই জন্য এটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ দ্য সিটি। কিন্তু ইন্টেরিয়র অফ ইন্ডিয়াতে কি? কিন্তু আমরা যদি ইন্ডিয়ার ভিতরের দিকে ঢুকি, যেমন দিল্লি, ভোপাল, দিল্লি, ভোপাল, তারপরে তোমার দিল্লি, ভোপাল, লখনৌ, এইসব যে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, মানে ইন্টেরিয়র অফ দ্য ইন্ডিয়া, মানে কি এগুলা সমুদ্র তীরবর্তী জায়গা নয় তো? দিল্লি কোথায়? এই যে এখানে দিল্লি, এই যে লখনৌ, এই যে ভোপাল, তাহলে এগুলো সমুদ্র থেকে কতটা ভিতরে? তো ভিতরে হওয়ার জন্য এগুলো ইনফ্লুয়েন্স পায় না, তাই না? এগুলোর মধ্যে কোনো সিএর মানে সমুদ্রের কোনো প্রভাব থাকে না, যার ফলে কি হয়? এখানকার সিজন কি হাই অ্যান্ড লো টেম্পারেচার দেখা যায়। এখানে গরমের সময় প্রচণ্ড হাই এবং ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা। সেটাই বলেছে যে, অর্থাৎ আমরা বুঝে গেলাম
যে ইন্ডিয়াতে একটা লং কোস্টলাইন এরিয়া আছে, এত বড় একটা কোস্টলাইন এরিয়া, আর কোস্টলাইন এরিয়াতে মডারেট ক্লাইমেট ফেস করে। মডারেট ক্লাইমেট কি না প্রচণ্ড গরম না প্রচণ্ড ঠান্ডা, নট টু হট নট টু কোল্ড, কিন্তু হুমিড থাকে এখানে। কিন্তু ইন্টেরিয়াতে অর্থাৎ আমরা যত ভেতরের দিকে যাব সেখানে সমুদ্রের কোনো প্রভাব থাকে না, সমুদ্রের কোনো ইনফ্লুয়েন্স থাকে না। যেমন দিল্লি, লখনৌ, ভোপাল এইসব জায়গায় কেমন ক্লাইমেট থাকে, এইসব জায়গায় ক্লাইমেটটা থাকে হাই অ্যান্ড লো টেম্পারেচার, অর্থাৎ গরমের সময় প্রচণ্ড হাই টেম্পারেচার থাকে, আবার ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা টেম্পারেচার মানে প্রচণ্ড লো টেম্পারেচার থাকে। এইবার আমরা দেখব অল্টিটিউড। এবার আমরা কি দেখব? অল্টিটিউড, ঠিক আছে। এবার দেখো অল্টিটিউড মানে কি? হাইট, এক কথা, ঠিক আছে। অল্টিটিউড কি? হাইট। এবার যদি আমি তোমাদের বলি অল্টিটিউড কি, হাই অল্টিটিউড হাই অল্টিটিউডে যত যাব টেম্পারেচার কি হবে? টেম্পারেচার ডিক্রিজ হবে, বুঝতে পারছো? আর যত লো অল্টিটিউডে যাব মানে অল্টিটিউড লো অল্টিটিউডে যাব সেখানে টেম্পারেচার কি হবে? বাড়তে থাকবে, ইনভার্স রিলেশন থাকে কিন্তু। হ্যাঁ, হাই অল্টিটিউড টেম্পারেচার কম, লো অল্টিটিউড টেম্পারেচার বেশি। যেমন ধরো এটা মাউন্টেন, ঠিক আছে, ধরো সাপোজ এটা মাউন্টেন, তাহলে মাউন্টেনে এইখানে যে আছে, এইখানে যে ব্যক্তিটা আছে, ধরো রাম শ্যাম যদু মধু যেই হোক না কেন, এইখানে যে ব্যক্তিটা আছে সে তার যে টেম্পারেচার, সে যে টেম্পারেচার ফেস করবে সে কিন্তু হাই টেম্পারেচার ফেস করবে। হ্যাঁ, প্রচণ্ড হাই টেম্পারেচার ফেস করবে। আবার এইখানে যে ব্যক্তিটা আছে ধরো যে একদম পর্বতের উপরে, তার টেম্পারেচার কি হবে? তার টেম্পারেচার কম থাকবে। তার কারণ কি সেটাই বললাম, হাই অল্টিটিউডের টেম্পারেচার কম থাকে, লো অল্টিটিউডের টেম্পারেচার বেশি থাকে। যেমন তোমরা যদি কেউ দার্জিলিং এইসব এখানে ঘুরতে যাও, দেখবা এখানে যতই গরম থাকুক না কেন, দার্জিলিংয়ে তোমরা গরমের দিনেই ঘুরতে যাও বা ঠান্ডার দিনেই ঘুরতে যাও, ওখানে সারা বছর ঠান্ডাই থাকে। কারণটা কি? দার্জিলিং হচ্ছে হাই অল্টিটিউড এরিয়া আছে, আর আমরা নর্মালি আছি লো অল্টিটিউড এরিয়ায়, ওই জন্য আমি তত্তর করে ঘামছি, তাই না? কিন্তু হাই অল্টিটিউড এরিয়ায় সারা বছর ঠান্ডা থাকে। ওই জন্য দার্জিলিং বা পাহাড়ি জায়গায় ঘুরতে গেলে, ওই জন্য পাহাড় অনেকটা দেখবা ঘুরতে গেলে খুব পছন্দ করে, কেন পাহাড়ের যে ওয়েদার কন্ডিশন বা ক্লাইমেটের যে কন্ডিশনটা আছে না, ওটা হচ্ছে খুব আরামদায়ক, মানে ঠান্ডা, ওখানে কোনো গরম লাগে না। ওই জন্য পাহাড়ে সবসময় ঠান্ডা থাকে, কেন পাহাড়ে হাই অল্টিটিউড এরিয়া, আর প্লেন এরিয়া সবসময় গরম থাকে, প্লেন ওখানে লো অল্টিটিউড এরিয়া। এটা বুঝতে পারছো তো? তাহলে হাই অল্টিটিউডে টেম্পারেচার বেশি থাকে, লো অল্টিটিউডে টেম্পারেচার সবসময় কম থাকে। ওই জন্য মাউন্টেনিয়াস এরিয়ায় কি হয়? ওই জন্য মাউন্টেনে কি হয়? মাউন্টেন এরিয়ায় সবসময় টেম্পারেচার কম, আর প্লেন এরিয়ায় টেম্পারেচার সবসময় বেশি, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি একবার আমরা দেখি, ইন্ডিয়াতে মাউন্টেন কোন কোন স্টেটগুলোর উপরে আছে দেখে নাও। এই যে ইন্ডিয়া, মাউন্টেন স্টেটগুলো কোনগুলি? এই যে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, এই যে এই স্টেটগুলো, এগুলো সবসময় হাই অল্টিটিউড এরিয়া আছে। তাই এই স্টেটগুলোর মধ্যে যে ক্লাইমেট আমরা দেখতে পারি সেটা হচ্ছে কোল্ড ক্লাইমেট, তাই না? ওখানে ঠান্ডা থাকে সবসময়। এগুলো জায়গায় সবসময় কি থাকে? এগুলো পাহাড়, এখানে সবসময় কোল্ড ক্লাইমেট দেখা যায়। আবার এই সব জায়গায় যেগুলো প্লেন এরিয়ার মধ্যে পড়েছে সেগুলো কি? সেখানে হট ক্লাইমেট দেখা যায়। তাহলে অল্টিটিউডও ভ্যারি করতেছে, কোনো একটা জায়গার ক্লাইমেট কেমন হবে। হাই অল্টিটিউডে যদি সেই জায়গাটা হয় তাহলে সেখানকার ক্লাইমেট হবে ঠান্ডা, আর কোনো জায়গায় লোয়ার অল্টিটিউড বা প্লেন এরিয়া যদি হয় সেখানে ক্লাইমেট হবে গরম। ওই জন্য দেখবা লাদাখ, শ্রীনগর, এই যেখানে লাদাখ, শ্রীনগর, ঠিক আছে, লাদাখ, শ্রীনগর এগুলো কোথায়? এগুলো হাই অল্টিটিউড এরিয়া আছে, তাই ওখানকার লাদাখ ও শ্রীনগরের টেম্পারেচার কি? ঠান্ডা। তারপরে যদি তোমরা দেখো দিল্লি, জয়পুর,
দিল্লি, জয়পুর, যদি দিল্লি জয়পুর দেখো এখানকার টেম্পারেচার কি গরম, কেন ওগুলো প্লেন এরিয়াতে আছে, ঠিক আছে না? ওই জন্য অল্টিটিউডের উপরে ক্লাইমেট কিন্তু ডিফার করে, যে কোন জায়গার অল্টিটিউড কেমন, কতটা মানে কোন অল্টিটিউডে সেই জায়গাটি আছে সেটার উপরে সেখানকার ক্লাইমেট ডিফার করবে, সেখানকার গরম হবে নাকি ঠান্ডা। তাহলে এইবার দেখো ওই জন্য লাদাখ ও শ্রীনগর কোলার অল্টিটিউড, কি অল্টিটিউড ফেস করে, কুলার। আবার দিল্লি, জয়পুর, এখানে কি অল্টিটিউড আমরা মানে কি ক্লাইমেট আমরা ফেস করি, হট ক্লাইমেট আমরা ফেস করি। ওই জন্য লাদাখ শ্রীনগরে ঠান্ডা থাকে, দিল্লি ও জয়পুরে গরম থাকে। এইবার আমরা দেখব ফিজিক্যাল ফিচার্স। তাহলে আমরা তিনটা দেখা হয়ে গেল, লোকেশন অফ ইন্ডিয়া, ডিস্টেন্স ফ্রম দ্য সি, অল্টিটিউড, যেটা এখনই আলোচনা করলাম। এখন আমরা দেখব ফিজিক্যাল ফিচার্স। চারটা ফ্যাক্টর আলোচনা করলাম। এই চারটা ফ্যাক্টরসের জন্য ইন্ডিয়াতে নানা রকম ক্লাইমেট, অর্থাৎ বিভিন্ন ধরনের ক্লাইমেট আমরা ফেস করি বা বিভিন্ন ধরনের ক্লাইমেট আমরা দেখতে পাই। এবার ফিজিক্যাল ফিচার্স দেখব। ফিজিক্যাল ফিচার্সে কি হয়, তো তোমাদের ম্যাপেই দেখাই, ম্যাপে দেখাতে সুবিধা হয়, একবারে মাথায় ঢুকে যায় বিষয়টা। এইসব স্টেটগুলোর মধ্যে কি আছে, হিমালয়, হ্যাঁ না, এখানে কি আছে, হিমালয় পাহাড়, হিমালয় পাহাড়, হিমালয় পাহাড়। তাহলে হিমালয় পাহাড় কি করছে, এই পাশ থেকে যে মনসুন উইন্ডটা ঢোকে না, মনসুন উইন্ড, এই যে মনসুন উইন্ড ঢুকছে, মনসুন উইন্ড কি করছে, একটা বাউন্ডারি দিয়েছে, অর্থাৎ ব্লক করে দিচ্ছে মনসুন উইন্ডটাকে। কে ব্লক করছে, হিমালয়ান মাউন্টেন। এই যে পাহাড়, ইন্ডিয়ার ম্যাপ, ঠিক আছে, এইখানে পর্বতগুলো থাকা হয়, যখন মনসুন উইন্ড ঢোকে তখন মনসুন উইন্ড গেলে কি হয়, হিমালয় পর্বতের দ্বারা মনসুন উইন্ড কি হয়, ব্লক হয়, অর্থাৎ আটকে দেয় ওরা মনসুন উইন্ডটাকে। দেওয়ালের মতো, একটা দেওয়ালের মতো ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে হিমালয় পর্বত, ভারতের উত্তর দিকে। সে কি করে, মনসুন উইন্ড মানে মৌসুমি বায়ুকে ওখানে আটকে দিচ্ছে, ঠিক আছে। সেই মনসুনগুলো এখানে আমাদের বাধা পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, মনসুন উইন্ডে কি আছে, প্রচুর পরিমাণে হুমিড থাকে, অর্থাৎ মনসুন উইন্ডে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় এখানে প্রচণ্ড পরিমাণে এইসব এরিয়াতে বৃষ্টি হয়, রেইন হচ্ছে। সেই রেইন হওয়ার জন্য এইসব জায়গাগুলোয় বৃষ্টি হচ্ছে। আবার যেগুলা পাহাড়ি এরিয়ায়, যেগুলা হাই অল্টিটিউড এরিয়া আছে, যেখানে সারা বছর ক্লাইমেট ঠান্ডা থাকে, সেখানে কি হচ্ছে, স্নোফল হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে হিমালয় আমাদের কি করছে, একটা ব্যারিয়ার হয়ে যাচ্ছে, মানে একটা বাউন্ডারির মতো, দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে ভারতের উত্তর দিকে। সে মৌসুমি বায়ুকে, অর্থাৎ মনসুন উইন্ডকে এখানে বাধা দিয়ে দিচ্ছে, যার ফলে এখানে আমাদের রেইন হচ্ছে। সাপোজ যদি ধরো আমাদের যদি এই হিমালয় পর্বত না থাকতো, তাহলে কিন্তু হয়তো ভারত মানে ইন্ডিয়া কোনো ডেজার্ট কান্ট্রি হয়ে যেত। কেননা মনসুন উইন্ড এখানে বাধা পাচ্ছেই জন্য বৃষ্টি হচ্ছে। যদি বাধা না পেতো তাহলে তো এটা চলে যেত পুরো, তাই না, চীন রাশিয়ার দিকে চলে যেত। তাই এখানে বাধা পাচ্ছে জন্যই সেই মনসুন উইন্ড আমাদের এখানে বৃষ্টি করাচ্ছে, তোর জন্য আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এটা যদি না থাকতো তাহলে কিন্তু আর হতো না। ওই জন্য হিমালয়, এই জন্য কি দেখা যাচ্ছে, হিমালয় যেহেতু হাই অল্টিটিউড এরিয়া আছে, তাই হিমালয়ে স্নোফল দেখা যায়। কেন স্নোফল দেখা যায়? কারণ হাই অল্টিটিউড এরিয়া আছে, ওখানকার যে ক্লাইমেটটা ঠান্ডা, তাই ওখান দিয়ে যখন মনসুন উইন্ডে যাচ্ছে, মনসুন উইন্ডে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে, অর্থাৎ হিউমিডিটি আছে। সেই হিউমিডিটি যখন ঠান্ডা এরিয়া যাচ্ছে, তখন ওটা কী হচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। ব্যাস, হিমালয়ান এরিয়ায় সেটা স্নোফল হিসেবে পড়ছে। অর্থাৎ ধরো, তো আমরা যদি সবার বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজটাকে যদি কল্পনা করো, ফ্রিজে কি ডিপ ফ্রিজ কোথায় হয়, ডিপ ফ্রিজে বরফ হয়, আর নর্মাল ফ্রিজে এমনি ঠান্ডা থাকে।
তেমন এগুলো হচ্ছে আমাদের এই এরিয়াগুলো হচ্ছে মানে এই স্টেটগুলো হচ্ছে হাই অল্টিটিউড এরিয়া আছে, তাই এগুলো হচ্ছে ডিপ ফ্রিজ ভারতের, তাই এখানকার যে এখানে সব স্নোফল হয়, এখানে রেইনফল হয় না। আর বাকি যে অংশটা আছে ভারতের, বিশেষ করে এই নর্থ সাইড, ঠিক আছে, সাউথ সাইডগুলো, ওখানে রেইনফল হয়, কারণ ওগুলো হাই অল্টিটিউড এরিয়ায় নাই, ওখানে ক্লাইমেট ঠান্ডা না, ক্লাইমেট গরম, ঠিক আছে। ওর জন্য রেস্ট অফ কান্ট্রি কি হয়, রেইনফল। বুঝতে পেরেছো তাহলে রেইনফল কেন, হিমালয় রেইনফল হচ্ছে কেন, বাকি কান্ট্রিতে স্নোফল হচ্ছে কেন, হাই অল্টিটিউড এরিয়া আছে, ওখানকার ক্লাইমেট ঠান্ডা, তাই ওখানে স্নোফল হয়। আর বাকি কান্ট্রিতে লো অল্টিটিউড এরিয়া আছে, তাই ওখানকার ওয়েদার গরম, তাই ওখানে রেইনফল হয়। ওই জন্য কিন্তু এই যে রেইনফল হচ্ছে না সারা ভারতবর্ষ জুড়ে, যে বাকি এই এরিয়াগুলো বাদ দিয়ে যে রেইনফল হচ্ছে, এটা কিন্তু ইউনিফর্ম নয়, মানে সব জায়গায় সমান পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না, কোনো জায়গায় বেশি বৃষ্টি হয়, কোনো জায়গায় আবার ড্রাই থাকে, ঠিক আছে। সেটাই বলছে কিসের জন্য, সেটা অনেক কারণ আছে। কোনো জায়গায় যেমন আমরা যদি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এইসব জায়গাগুলো দেখি, এই জায়গায় রেইনফল বেশি হয়, কোস্টাল এরিয়া রেইনফল বেশি হবে। আবার আমরা যদি ইন্টিরিয়ার অফ ইন্ডিয়া চলে যাই, ভিতরের দিকে চলে যাই, যেমন রাজস্থান এইসব জায়গায়, এই জায়গায় আবার রেইনফলটা একটু কম হয়, ওর জন্য তো রাজস্থানের ডেজার্ট হয়ে গেছে। ডেজার্ট কিসের জন্য হয়েছে, রেইনফল কম হয়েছে জন্য তো ডেজার্ট হয়েছে, রেইনফল বেশি হলে দিকে ডেজার্ট হতো না। তো ওই জন্য বলছে এই যে রেইনফলটা ইউনিফর্ম নয়, মানে সব জায়গায় সমান পরিমাণ হয়, সাম এরিয়া হ্যাভি রেইনফল হয়, আবার কিছু এরিয়া কম রেইনফল হয়। এবার তাহলে আমরা বুঝে গেলাম তাহলে ইন্ডিয়ার ক্লাইমেট এবার এফেক্ট অফ দ্য ক্লাইমেট অফ দ্য হিউম্যান লাইফ। এবার হচ্ছে ক্লাইমেট কী করে আমাদের লাইফটাকে এফেক্ট করে হিউম্যান লাইফে, কেননা হিউম্যান লাইফে কেন এফেক্ট করতেছে, ক্লাইমেট এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে। তাই সে ক্লাইমেট এক এক জায়গায় যখন এক এক রকম, সেখানকার যেখানে মানুষরা বসবাস করতেছে সেখানকার তাদের লাইফস্টাইল তো এক এক জায়গায় এক এক রকম হবে, সব জায়গায় লাইফস্টাইল সমান হবে? যেমন ধরো যারা জম্মু কাশ্মীরে থাকে, যারা ঠান্ডা এরিয়ায় হাই অল্টিটিউড এরিয়া থাকে, তাদের পোশাক আশাক কেমন হবে, গরম পোশাক পরবে, উলেন ড্রেসেস পরবে। আবার যারা আমাদের মতো গরম জায়গায় থাকে, প্লেন এরিয়া থাকে, তো আমরা কেমন ড্রেস বেশি পছন্দ করবো, হ্যাঁ, হালকা পাতলা কটনের। সেটাই বলছি এফেক্ট অফ দ্য ক্লাইমেট ইজ হিউম্যান লাইফ, হিউম্যান লাইফে ক্লাইমেট কিন্তু হিউম্যান লাইফে এফেক্ট করে। এবার দেখো এখন আর ম্যাপের দরকার নেই, এফেক্ট অফ ক্লাইমেট অফ হিউম্যান লাইফ কি এফেক্ট করছে, লাইফস্টাইল অফ এ পিপল ডিপেন্ডস ক্লাইমেট। অর্থাৎ কি, প্রত্যেকটা সাধারণ মানুষের যে লাইফস্টাইল সেটা কিন্তু ডিপেন্ড করে তার ক্লাইমেটের উপর, যেখানকার যেমন ক্লাইমেট সেখানকার তার লাইফস্টাইল তেমন হবে। এছাড়াও ভ্যারিড ক্লাইমেট এফেক্টেড, ক্লাইমেট কোন কোন জিনিসে এফেক্ট করতেছে, ভ্যারিড ক্লাইমেট এফেক্টেড লাইফ অফ পিপল, লাইফ অফ পিপলদের জীবনযাত্রাকে মানে জীবন কেমন হবে সেখানে ক্লাইমেট এফেক্ট করবে। এছাড়া কি ফুড অ্যান্ড ইট, পিপল কি খায়, ইট সেটার উপর ডিপেন্ড করবে। যেমন যারা কোস্টাল এরিয়া থাকে ইন্ডিয়াতে, তারা কি হয়, তাদের ওখানে মাছ ভরপুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, তারা ওখানকার তাহলে প্রধান খাবারই হবে কি হবে, ফিশ হবে, তাই না। আবার যারা তোমার প্লেন এরিয়া, বিশেষ করে ইন্টিরিয়ার অফ ইন্ডিয়া মানে ভেতরের দিকে থাকে, যেমন রাজস্থান, ওখানে তো বেশি জল পাওয়া যায় না, নদীও সেরকম কোনো কিছু নেই, রিভারও সেরকম কিছু নেই, ওখানে তো মাছ কোথায় পাবে তারা, মাছ তো আর নিশ্চয়ই মরুভূমির মধ্যে হবে না, তাহলে ওখানে কী হবে, সেরকম সেই বাজারা হবে যেই জিনিসগুলো ওখানে কম জলে মানে সেই চাষগুলোই করা যাবে, যেই চাষ মানে যেই এগ্রিকালচারে সেই সব ফসলগুলো উৎপাদন করা যাবে, যেই সব ফসলগুলো কম জলে চাষ করা যায়, ঠিক আছে। এরপরে কিন্তু ক্লোথ দে ওয়্যার,
ক্লোথ দে ওয়্যার মানে পোশাক আচার কেমন হবে প্রত্যেকটা মানুষের, সেটাও ডিপেন্ড করে ক্লাইমেটের উপর। যেমন দেখো আমি এখানে হাফাতা পরে আছি, তার মানে কি আমার এখানে প্রচণ্ড গরম তাই আমি এখানে হাফাতা পরে আছি, তাই না? আজকে যদি আমি কাশ্মীরে থাকতাম বা লাদাখে থাকতাম তা নিশ্চয়ই হাফাতা পাতলা সুতির জামা পরে থাকতাম না, কারণ ওখানে ক্লাইমেট ঠান্ডা। তার মানে ক্লাইমেটের উপর সাধারণ মানুষের জামা কাপড় ডিপেন্ড করে। প্রচণ্ড গরম এরিয়া যারা থাকে তারা পাতলা জামা কাপড় পরে, সুতির জামা কাপড় পরে, আবার প্রচণ্ড ঠান্ডা এরিয়া যারা থাকে তারা উলেন জামা কাপড় পরে। সেটা ক্লাইমেটের উপর মানুষের পোশাক আচার ডিপেন্ড করতেছে, ওই জন্য বলছে ক্লোথ দে ওয়্যার। আরেকটা কিছু ডিপেন্ড করতেছে কাইন্ড অফ হাউস। কাইন্ড অফ হাউস, কাইন্ড অফ হাউস মানে মানুষের যে বাড়িগুলো বানায়, মানুষ যখন বাড়ি বানায় না, সেইটা ক্লাইমেটের উপর ডিপেন্ড করেই কিন্তু বানায়। ধরো যেমন পাহাড়ি এরিয়া যেই সব বাড়িগুলো হয়, দেখবো পাহাড়ি এরিয়া খুব একটা পাকা বাড়ি হয় না, কাঠের বাড়ি হয়। আবার প্লেন এরিয়া পাকা বাড়ি হয়। আবার যেখানে বেশি খুব স্নোফল হয় সেখানকার বাড়ির একটা স্ট্রাকচার অন্যরকম থাকে। আবার যেখানে নর্মাল স্নোফল বেশি হয় না, যেখানে গরমই থাকে, সেখানকার বাড়ির স্ট্রাকচারটা অন্যরকম হয়। সেটাই বলছে কাইন্ড অফ হাউস, মানে হাউস কেমন হবে সেটার উপরে ডিপেন্ড করবে, সেখানে ক্লাইমেটের উপর ডিপেন্ড করবে সেখানকার হাউস কেমন হবে, মানে সেখানে বাড়ির যে ইনফ্রাস্ট্রাকচার, বাড়ির যে আর্কিটেকচারটা কেমন হবে সেটা ক্লাইমেটের উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কি, ক্লাইমেটের উপরই তো ওয়ার্ক হবে, তাই না? যেই জায়গার ক্লাইমেট যেমন সেখানকার পিপল সেই ওয়ার্কগুলোই বেছে নেবে, তাই না? আমি যদি পাহাড়ি এরিয়া, মানে ধরো আমি পাহাড়ি এরিয়ায় গিয়ে বলি যে আম কাঁঠাল খাবো, সেটা সম্ভব নয়। বা আম কাঁঠালের চাষ করবো, সেটা সম্ভব নয়, কারণ পাহাড়ি এরিয়া আম কাঁঠালের চাষ হবে না। তেমনই সেটা কাজের উপর ডিপেন্ড, ক্লাইমেটের উপর ডিপেন্ড করবে সেখানকার কাজ কেমন হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দেখে নিই তাহলে কী হচ্ছে এফেক্ট অফ ক্লাইমেট অফ হিউম্যান লাইফ। কোন কোন জিনিসগুলো এফেক্ট করে হিউম্যান লাইফের উপর। প্রথমে কি হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট কেমন হবে সেটা ক্লাইমেটের উপর ডিপেন্ড করবে। এরপরে কি হচ্ছে ক্লোথ। এরপরে কি হবে শেল্টার। শেল্টার কেমন হবে, শেল্টার মানে ঘর বাড়ি কেমন হবে। অকুপেশন, এমন হচ্ছে অকুপেশন। অকুপেশন, ঠিক আছে। তাহলে এবার ফুড হ্যাবিট সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। ফুড হ্যাবিট কেমন হবে সেখানে ক্লাইমেটের উপর ডিপেন্ড করবে সেখানকার ফুড হ্যাবিট কেমন হবে। ফুড হ্যাবিট কেমন, কোস্টাল এরিয়া যারা আছে, ধরো কোস্টাল এরিয়া বেশি কি পাওয়া যাবে, তাই না? সমুদ্রের তীরবর্তী জায়গায়, তাহলে সেখানে বেশি কি পাওয়া যাবে, স্বাভাবিক মাছ বেশি পাওয়া যাবে, তাই না? কোস্টাল এরিয়া যেমন ইন্ডিয়াতে যদি তোমাদের দেখাই, এই যে ইন্ডিয়াতে কোস্টাল এরিয়া কোনটা, এই যে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এগুলো সব কোস্টাল এরিয়া স্টেট। তাই কোস্টাল এরিয়া স্টেটে যারা কোস্টাল এরিয়ার আশেপাশে থাকে তারা কী হবে, সেখানে মাছ বেশি পাওয়া যাবে, সামুদ্রিক মাছ, তাই না? তার যেখানে বেশি মাছ পাওয়া যাবে সেখানকার মানুষের প্রধান খাদ্য কী হবে, ফিশ। তাহলে যেহেতু কোস্টাল এরিয়াতে মানুষের প্রধান খাদ্য কী হয়, ফিশ হয়, কারণ ওখানে বেশি মাছ পাওয়া যায়। তাহলে কোস্টাল এরিয়াতে বুঝতে পারলাম আমরা কি, তাহলে ক্লাইমেটের উপরে কিন্তু ডিপেন্ড করছে, মানে ক্লাইমেট বা তার লোকেশনের উপরে ফুড হ্যাবিট ডিপেন্ড করতেছে। তো কোস্টাল এরিয়াতে যারা থাকে তাদের মেন খাবার কি হবে, ফিশ, এখানে মাছ বেশি পাওয়া যায়। আবার যারা সাউথ ইন্ডিয়াতে যারা আছে, যারা এই যে সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়াতে যারা আছে তাদের প্রধান খাবার কি, দেখবে সাউথ ইন্ডিয়া যারা তারা খুব রাইস আইটেম খায়। কারণটা কি, কেন রাইস আইটেম বেশি খায় কেন, কারণ ওখানে রাইস আইটেম খাওয়ার কারণটা হচ্ছে প্যাডি কালটিভেশন মানে একদম মানে খুব ধান চাষের জন্য অনুকূল পরিবেশ পায় সাউথ ইন্ডিয়া, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পায়। ধান চাষ করতে গেলে তো জলের প্রয়োজন, ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পায়। তাই ওখানকার সাউথ ইন্ডিয়ার প্রধান খাবার কি হয়, রাইস। সাউথ ইন্ডিয়া এমনকি নর্থ ইন্ডিয়াও অনেক অনেক জায়গায় হয় সেসব, ঠিক আছে। ওই জন্য সাউথ ইন্ডিয়ায় রাইস বা পেডি কাল্টিভেশন সব থেকে বেশি হয়, কারণ ওখানে রাইস কাল্টিভেশন করার জন্য একটা অনুকূল পরিবেশ পায়। এরপরে রাজস্থান নিয়ে যদি আলোচনা করি,
রাজস্থান, তাহলে রাজস্থানে কি, রাজস্থান তো সারা বছর গরম থাকে, ওখানে বৃষ্টিপাত হয়ই না, তাই না? তাহলে রাজস্থানে কী কাজ চাষ করা যাবে? ওখানে থোড়ি ধান চাষ করা যাবে? করা যাবে না, ধান চাষ করতে গেলে প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। তাহলে ওখানে কী চাষ করা যাবে? ওখানে চাষ করা যাবে বাজরা। বাজরা কেন চাষ করা যাবে? বাজরা কেন চাষ করা যাবে? কারণ বাজরা ক্যান্সার ভাই স্যাকশন মানে কম জলে চাষ করা যায়, ঠিক আছে? বাজরা কি, বাজরা চাষটা যেখানে জল একদম পাওয়াই যায় না বা জল খুব কম পরিমাণে পাওয়া যায় সেই সব জায়গায় বাজরা চাষ করা যায়। অর্থাৎ যদি আমি রাজস্থানে গিয়ে যদি বলি রাইস চাষ মানে ধান চাষ করব, সম্ভব নয়। কারণ রাজস্থান কি গরম, ডেজার্ট এরিয়া, সেখানে তো বৃষ্টিপাত হয়ই না। তা সেখানে আমি রাইস কীভাবে চাষ করবো? এমনি সেখানে জল নাই, রাইস চাষ করতে প্রচণ্ড জল লাগে, তাই কী করবো? তাই রাজস্থানে মানুষরা কী চাষ বেশি করে? বাজরা। তাই রাজস্থানে প্রধান খাবার হচ্ছে বাজরা। এবার হচ্ছে হাই অল্টিটিউড এরিয়া, যারা হাই অল্টিটিউড এরিয়া থাকে, হাই অল্টিটিউড এরিয়া যারা থাকে তাদের প্রধান খাবার কি? হাই অল্টিটিউড এরিয়া, যারা ইন্ডিয়াতে হাই অল্টিটিউড এরিয়া আছে, পাহাড় পর্বতে থাকে, মানে মাউন্টেন এরিয়া আছে থাকে, তাদের প্রধান খাবার কি? তারা তো আর কোনো কিছু চাষই করতে পারে না। মাউন্টেন এরিয়াতে তো সেরকম কোনো কিছু চাষ করা যায় না, ওখানে তো সেরকম সয়েলই পাওয়া যায় না, ওখানে তো সব কী পাওয়া যায়? রক্স, তাই না? তা মাউন্টেন এরিয়া যারা থাকে তাদের প্রধান খাবার হয় মিট, অ্যানিমেল মিট, ঠিক আছে? কারণ ওইটাই ওরা ওখানে অ্যানিমেল থেকে যে মিল্ক পাওয়া যায়, অ্যানিমেল থেকে যে মিট পাওয়া যায়, সেই অ্যানিমেল মিটেই ওরা প্রধান খাবার। ওই জন্য লাদাখের মানুষ সব থেকে বেশি মিট কনজিউম করে। কারণটা কি? মাউন্টেনিয়াস এরিয়ায় মিট ছাড়া কীভাবে? ওরা ওখানে ধানও চাষ করতে পারবে না, ওরা ওখানে বাজারাও চাষ করতে পারবে না, কারণ চাষ করার জন্য যে মাটির প্রয়োজন সে মাটিটাই ওদের ওখানে সেরকম নাই, ফার্টাইল সয়েল নাই। দ্বিতীয়ত সেখানে সেরকম পরিমাণে বৃষ্টিও হচ্ছে না, তো বৃষ্টি হলেও সেখানে বৃষ্টির জলটাকে মানে মাটি তুলতে দরকার চাষ করতে গেলে, মাটিটা করে ওখানে। তাই মাউন্টেনিয়াস এরিয়ায় মানুষরা বেশি কী খায়? মিট বেশি কনজিউম করে। ওই জন্য ক্লাইমেট ডাজ নট গ্রো এনি ফুড ক্রপস, ঠিক আছে? মাউন্টেন এরিয়াতে কোনো এমন কোনো মানে মাউন্টেনিয়াস এরিয়ায় কোনো ক্লাইমেট নাই, মানে কোনো ক্লাইমেট এরকম ক্লাইমেট না যেখানে ফুড ক্রপস গ্রো করা যাবে। তাও কিছু কিছু ফুড ক্রপস গ্রো করা যায়, অরেঞ্জ, অ্যাপেল, কিন্তু সেটা আলাদা। কিন্তু নর্মালি খাদ্যশস্য চাষ করার মতো ওখানে ক্লাইমেট নেই, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, তাহলে ফুড হ্যাবিটও ডিপেন্ড করছে ক্লাইমেটের উপর। এবার ক্লোথ, ক্লোথ কি হট ক্লাইমেটে কেমন থাকে? ক্লোথে হট ক্লাইমেটে কেমন ক্লোথ থাকবে? লুজেস ড্রেস, লুজেস ড্রেস, কটনের লুজেস ড্রেস, তাই না? কটন মেড, কটন মেড লুজেস ড্রেস মানে কি? হালকা পাতলা ঢোলঢোলা জামা কাপড় থাকবে এবং কটনের থাকবে, উলেন ড্রেস থোড়ি থাকবে। যারা এই যে যেমন আমি গরমের মধ্যে ঘামছি, আমি যদি এখানে উলেন ড্রেস বা সোয়েটার পরে থাকতাম তাহলে এতক্ষণে আমি মেল্ট হয়ে যেতাম, মানে গলে যেতাম, তাই না? ওই জন্য হট ক্লাইমেটে মানুষ কেমন জামা কাপড় পরে? লুজেস ড্রেস মানে হালকা পাতলা ঢোলঢোলা জামা কাপড় পরবে এবং কটন মেড মানে সেটা যেন সুতির হয়। সুতির জামা কাপড় কী হয়? সুতির জামা কাপড় বলে গরম কম লাগে, আরাম লাগে বেশি গরমের মধ্যে। আর যারা ধরো কোল্ড ক্লাইমেটে থাকে, কোল্ড ক্লাইমেট থাকে, সে উলেন ড্রেস, উলেন ড্রেস থাকে, ঠিক আছে না? তার কারণ কি? যেমন জম্মু কাশ্মীর দেখবা, জম্মু কাশ্মীরে যারা থাকে তাদের যে পোশাক আচার সবসময় জ্যাকেট ঠ্যাকেট উলেন ড্রেস পরে থাকে। তার কারণটা কি? ওখানে প্রচণ্ড ঠান্ডা, ওখানে যদি তুমি সুতির হাফ হাতে এরকম পাতলা জামা পরে যাও না, ঠান্ডায় কাঁপতে কাঁপতে হয়ে যাবে। কিন্তু ওখানে ওই জন্য ওখানে সবসময় উলেন ড্রেস পরে থাকতে হয়। বড় বড় দেখবা লম্বা লম্বা কতগুলো বস্তা টাইপের জামা ওরা পরে, কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা। ওই জন্য ক্লাইমেটের উপর ডিপেন্ড করছে সেখানকার মানুষের যে পোশাক আচার কেমন হবে। পোশাক আচারের উপরে কিন্তু মানে তার ক্লাইমেটের উপরে পোশাক আচার ডিপেন্ড করে। তাহলে বুঝে গেলাম, তাহলে গরমের জায়গায় যেখানে মানে গরমের জায়গায় মানুষের পোশাক হবে কটন মানে লুজেস ড্রেস, কটন মেড মানে কটন সুতির কাপড় দিয়ে তৈরি হালকা পাতলা জামা কাপড়।
আর যেখানে প্রচণ্ড ঠান্ডা সেখানকার মানুষ কী পরবে, উলেন ড্রেস, যেগুলো আমরা নর্মালি আমরা ঠান্ডার দিনে পরি, সোয়েটারগুলো পরি, আমাদের সোয়েটারগুলো উলের তৈরি। ঠিক আছে, এবার দেখবো আমরা শেল্টার। শেল্টার কেমন হবে? শেল্টার মানে ঘর, বা আমরা যে বাড়িগুলো বানাই তাদের যে আর্কিটেকচারটা কেমন হয় সেটা। হ্যাভি রেইনফল ও স্নোফল যেখানে হয়, ধরো যেখানে প্রচণ্ড পরিমাণে হ্যাভি রেইনফল হয়, যেখানে হ্যাভি রেইনফল ও যেখানে হ্যাভি স্নোফল হয় সেখানকার ঘর কেমন হবে, ঘরের যে চালটা হবে সেটা কেমন হবে দেবে? তোমাদের মধ্যে মানে প্রশ্ন আসে যে যেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেখানে প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়, সেখানকার যে উপরে যে ঘরের যে স্ট্রাকচারটা হবে সেটা কেমন হবে? এরকম হবে না? স্লোপিং রুফ হবে না? স্লোপিং রুফটপস কেন হবে? স্লোপিং কেন হবে? স্লোপিং রুফটপস কেন হবে? যে এরকম তীক্ষ্ণ কেন হবে? ধরো বৃষ্টি হচ্ছে বা স্নোফল হচ্ছে, বৃষ্টির জলটা পড়ার সঙ্গে সঙ্গে যেন দরদর দরদর করে নিচে নেমে যায়। স্নোফল হচ্ছে, স্নোফল পড়ার সঙ্গে সঙ্গে স্নোগুলো যেন দরদর দরদর করে নিচে নেমে যায়, ওখানে যেন স্টক না হয়, বা ওখানে যাতে একটা জায়গায় যায় স্টক হয় না। যদি এখানে ঘর এরকম না করে, যদি ঘরগুলো মাথাগুলোকে এরকম করা হয়তো তাহলে কি হতো? স্নোফল যে হইলো এখানেকার স্টক হতো স্নোগুলা, তো এখানে যদি স্নো স্টক হয় কি হবে? স্নোয়ের ভারে যে উপরে যে রুফটপটা থাকবে সেটা কি হবে? ক্র্যাক হতে শুরু করবে, অর্থাৎ ভাঙতে শুরু করবে। তো ওখানকার ওই জন্য পাহাড়ি অঞ্চলে যেখানে অনেক বেশি স্নোফল হয় বা যেখানে খুব বেশি বৃষ্টিপাত হয় সেখানকার বাড়ির যে স্ট্রাকচারটা সবসময় স্লোপিং রূপ করে, অর্থাৎ তীক্ষ্ণ, এরকম চোখা করার তার কারণটা হচ্ছে বৃষ্টি যখনই পড়বে বা স্নোফল যখনই পড়বে ওটার জন্য তাড়াতাড়ি নিচের দিকে গড়িয়ে পড়ে যায়, ওখানে যাতে ওটা স্টক না হয়ে থাকে। স্টক হলে কী হবে? ওটা তো ড্যামেজ করবে চালের, তাই না? ওখানে রুফটপটাকে তো ড্যামেজ করে দেবে, ওর জন্য ওখানকার স্লোপিং রূপ করে। কিন্তু যেখানে যেমন ধরো এই যে হ্যাভি রেইনফল স্নোফল কোন কোন জায়গায় হচ্ছে? লে, তারপরে কোন কোন জায়গায় হচ্ছে? লেতে হচ্ছে, তারপরে জম্মু কাশ্মীরে হচ্ছে। লেতে ঠিক হচ্ছে না, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, গোয়া, তারপরে কি হচ্ছে? কেরালা। এইসব এই জায়গার মধ্যে যে বাড়ি ঘরগুলো দেখবে তোমরা সবসময় এই যে স্লোপিং রুফটপ দেখা যায়, মানে এরকম। কারণটা কি? ওখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়, প্রচণ্ড পরিমাণে রেইনফল হয়, যার ফলে কি হয় ওখানকার যাতে রেইন বা স্নো বা রেইনগুলো যাতে স্টক না করতে পারে। কিসের জন্য এটা করা হয়? প্রিভেন্ট কালেকশন অফ ওয়াটার। যাতে আমরা যদি এইরকম রূপ করতাম তাহলে তো ওটা কী করতো? কালেকশন করতো না, ওয়াটার কালেকশন করতো। তা ওয়াটার কালেকশন করলে কি হয়? রুফটপটা কী হবে? ড্যামেজ করবে। ওই জন্য ওয়াটার যাতে কালেকশন না করতে পারে তার জন্য রুফটপগুলোকে এইভাবে তৈরি করে, বাড়ির ঘরের চালগুলোকে এইভাবে তৈরি করে যাতে তাড়াতাড়ি বৃষ্টি নামে যায়। কোন কোন অঞ্চলে বেশি? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, গোয়া, কেরালা। কারণ হিমাচল প্রদেশেও প্রচণ্ড পরিমাণ স্নোফল হয়, জম্মু কাশ্মীরে প্রচণ্ড পরিমাণ স্নোফল হয়, গোয়া কেরালায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়। তাই ওই জন্য রুফটপ প্রিভেন্ট ওয়াটার কালেকশনটাকে, মানে জলের হাত থেকে ওয়াটার কালেকশনটাকে প্রিভেন্ট করার জন্য ওরা রুফটপটাকে এরকম স্লোপিং রুফটপ করে রাখে, যাতে তাড়াতাড়ি জল নামে তাদের নিচে নেমে যায়। কিন্তু ধরো রাজস্থান যেমন আছে হট অ্যান্ড ড্রাই ক্লাইমেটে, কেমন রূপটাও দেখা, কেমন ঘর বাড়ি দেখা যায়? এরকম দেখা যায় না? রুফটপটা কি হয়? ফ্ল্যাট হয়, তাই না? থিক ওয়ালস এবং ফ্ল্যাট রুফ।
থিক ওয়াল অ্যান্ড ফ্ল্যাট রুফ। থিক ওয়াল মানে কি, মোটা মোটা দেওয়াল করবে। কিসের জন্য, কেন মোটা মোটা দেওয়াল করে? কারণ ওখানে রোদের প্রচণ্ড তাপ, মানে রোদের প্রচণ্ড গরম, যাতে প্রচণ্ড গরম রোদের তাপটা যাতে দেওয়াল ভেদ করে বা হিটটা যাতে ভিতরে না ঢুকতে পারে, তার জন্য মোটা মোটা দেওয়াল করে রাখে, যাতে ভিতরে না ঢুকতে পারে। আর উপরটাকে কী করে, ফ্ল্যাট করে রাখি। ফ্ল্যাট করার কারণ ওখানে তো আর কোনো বৃষ্টির সেরকম কোনো গল্প নাই, আর ওখানে স্নোফলেরও সেরকম কোনো গল্প নাই। তাহলে যেখানে স্নোফল এবং রেইনফল কোনোটারই যখন গল্প নাই, তা সেখানে রূপ ফ্ল্যাটই করো বা এরকমই করো, কোনো যায় আসে না, কেন ওখানে কোনো স্নোফল রেইনফল সেরকম হয় না। ওই জন্য থিক ওয়াল করে আর ফ্ল্যাট রুফ করে। তো এইসব, এই যে থিক ওয়াল ফ্ল্যাট রুফ, এটা কোন কোন জায়গায় বেশি দেখায়? রাজস্থান, কারণ রাজস্থানে প্রচণ্ড গরম, যেখানে ডেজার্ট এরিয়া, সেখানে সারা গরমই থাকে সারা বছর। তো ওখানে ওই জন্য থিক ওয়াল ফ্ল্যাট রুফ করে রাখে। দেখবা ওখানকার যে বাড়ি ঘরগুলো উপরটা ফ্ল্যাট করে, যাতে উপরেও মানুষ গিয়ে ওখানে কিন্তু ছাদের উপরে অনেকে ঘুমায়, খোলা চালে মানে একদম আকাশের নিচে। তার কারণ ওখানে বৃষ্টি সেরকম হয় না, সেরকম জলের কোনো বিষয় নেই, স্নোফল তো হওয়ার কোনো গল্পই নেই। তাই ওই জন্য ফ্ল্যাট রুফ করে, থিক ওয়াল করে, মোটামুটি দেওয়াল তৈরি করে রাখে। তাহলে হয়ে গেল শেল্টার, আমরা বুঝে গেলাম। এবার অকুপেশন, কোনো জায়গার অকুপেশন কেমন হবে সেটাকে আমরা এখন দেখব। এবার দেখো অকুপেশনটা আমরা দেখি। এবার অকুপেশনটা আমরা দেখব। অকুপেশনটা কি বলছে? ফুড প্রোন এরিয়া, ফ্লোট প্রোন এরিয়া, না আরেকটা আছে, সরি, শেল্টারের মধ্যে আরেকটা তোমাকে বলতে ভুলে গেলাম, ফ্লোট প্রোন এরিয়া। ফ্লোট প্রোন এরিয়া মানে যেখানে বন্যা প্রচণ্ড বেশি হয়, সেখানকার ঘর বাড়ি কেমন হয়? এরকম হয় না ঘর বাড়িগুলা? ধরো এই যেরকম একটা ঘর তৈরি করে দিল, ঘরগুলাকে বড় বড় পাটাতনের মধ্যে উঁচা উঁচা করে রাখে, তাই না? কিসের জন্য? তার কারণটা হচ্ছে ফ্লোট প্রোন এরিয়ায় প্রচণ্ড পরিমাণে যেখানে বৃষ্টি হয়, সেখানে যেখানে বন্যা হওয়ার প্রবণতা থাকে, তাই সেখানকার মানুষরা ঘরগুলা গ্রাউন্ডের থেকে অনেকটা উপরে তৈরি করে, মানে বড় বড় পিলার দিয়ে উপরে উপরে তৈরি করে রাখে। কিসের জন্য? যাতে বন্যার জল ঘরের ভিতরে ঢুকতে না পারে। এই যে ফ্লোট প্রোন এরিয়া, এটা সব থেকে বেশি কোথায় দেখা যায়? আসামে। আসাম হচ্ছে ফ্লোট প্রোন স্টেট, মানে প্রচণ্ড পরিমাণে ওখানে বন্যা হয়। তাই ওই জন্য আসামে ঘর বাড়ি দেখবা সবসময় বড় বড় পাটাতনের উপরে বা বড় বড় পিলারের উপরে ঘরগুলো তৈরি করে, অর্থাৎ গ্রাউন্ডের থেকে অনেকটা উপরে। কিসের জন্য তৈরি করে? নিচটা ফাঁকা থাকে। কিসের জন্য তৈরি করে? যাতে বন্যা, যখন ওখানে বন্যা হবে বা প্রচণ্ড পরিমাণে জল ঢুকবে, তখন সেই বন্যা হওয়া জল যাতে ঘরের মধ্যে ঢুকতে না পারে, তাই ওই জন্য ওরা বড় বড় পাটাতন দিয়ে ঘরটাকে অনেক উপরে তৈরি করে গ্রাউন্ডের থেকে। এটা হচ্ছে ফ্লোট প্রোন এরিয়াতে এইসব দেখা যায়। ওই জন্য এটা কোথায় দেখা যায় না, এটা কিসের জন্য? প্রিভেন্টিং ওয়াটার এন্টারিং দ্য হাউস। কিসের জন্য? ওয়াটার যাতে এন্টার করতে না পারে ঘরের ভিতরে। এবার হচ্ছে আমরা দেখব অকুপেশন। অকুপেশন, ক্লাইমেট সুইটেবল এগ্রিকালচার, তাই না? অকুপেশন কেমন হবে? এগ্রিকালচার, ক্লাইমেট সুইটেবল এগ্রিকালচার কোথায়? সেখানে কি পপুলার পপুলেশন কি থাকবে? মানে যেখানকার আবহাওয়া কৃষিকাজের জন্য উপযোগী বা কৃষিকাজের জন্য অনুকূল, সেখানকার সাধারণ মানুষের জীবিকা কী হবে? এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকাজ করা, তাই না? এখন দেখো, আমি যদি মাউন্টেন এরিয়ায় থাকি, সেখানকার কৃষিকাজ করে আমার জীবিকা নির্বাহ হবে না, কারণ সেখানকার আবহাওয়া কৃষিকাজের জন্য অনুকূল নয়।
তাহলে যেখানকার আবহাওয়া কৃষিকাজের জন্য অনুকূল, অর্থাৎ ক্লাইমেট যেখানকার কৃষিকাজের জন্য অনুকূল, সেখানকার যে অকুপেশন হবে সেটা তো কৃষিকাজই হবে সাধারণ মানুষের, কারণ কৃষিকাজ করা যাচ্ছে সেখানে খুব সহজে। এবার কি হচ্ছে ফিশিং। ফিশিং কোথাকার অকুপেশন হবে, কোন কোন এরিয়ায় ফিশিং মেন অকুপেশনের মধ্যে হবে? কোস্টাল এরিয়ায়। কোস্টাল এরিয়ায়। কেন কোস্টাল এরিয়ায় ফিশিং মেন অকুপেশন হবে? কারণ কোস্টাল এরিয়ায় ফিশ সব থেকে বেশি পাওয়া যায়, তাই কোস্টাল এরিয়ায় ফিশ সব থেকে বেশি মেন অকুপেশনের মধ্যে পড়বে। তেমন তারপরে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে কেমন অকুপেশন পড়বে? জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর কি উইন্টার সিজন না? জম্মু কাশ্মীর কি উইন্টার সিজন, তা জম্মু কাশ্মীরের সব থেকে ঠান্ডায়। তা যখন জম্মু কাশ্মীরে গরমের দিন পরে, মানে জম্মু কাশ্মীরে যখন সামার সিজন থাকে, ওখানে তো ঠান্ডাই থাকে সামার সিজন, উইন্টার সিজন কি কম ঠান্ডা থাকে। সেই সময় তো ঠান্ডা সিজন মানে সামার সিজনে জম্মু কাশ্মীরের মানুষরা বাড়ি থেকে বাড়াইতেও পারে, কিন্তু ওইখানে যখন উইন্টার সিজন আছে জম্মু কাশ্মীরে, তখন তো প্রচণ্ড ঠান্ডা, তখন তো মানুষ ঘর থেকে বাড়াইতেই পারে না। সেই তখন তাহলে মানুষের অকুপেশন কীভাবে চলবে? ওইটাই বলেছে, দেখো জম্মু কাশ্মীরে আউটডোর লিভিং ইজ নট ইজি উইন্টার সিজন। জম্মু কাশ্মীরে আউটডোর লিভিং মানে মানুষ কিন্তু উইন্টার সিজনে ঘরের বাইরে বেড়াতে পারে না, মানে সারাক্ষণ বরফ পড়তে থাকে আর প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার ডাউন হয়, ওখানে ঘরের বাইরে বের হয়ে কোনো কাজ করা সম্ভবই না। তো আউটডোর লিভিং নট ইজি, মেকিং কার্পেট অ্যান্ড হ্যান্ডিক্রাফট। তখন মানুষের জীবিকা কি হয় জম্মু কাশ্মীরে? মেকিং মেকিং কার্পেট অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। মানে তখন মানুষের তাহলে কী করবে? তখন ঘরের মধ্যে তখন মানুষ বসেই কার্পেট এবং হ্যান্ডিক্রাফট তৈরি করতে থাকে। তখন প্রচণ্ড ঠান্ডা থাকে জম্মু কাশ্মীরে, ঘরের বাইরে বের হয়ে যায় না। তা আমার ছেলে মেয়েকে কী খাওয়াবো, বউ বাচ্চাকে কী খাওয়াবো? আমি ঘরের বাইরে বেরোতেই পারছি না, আমাকে কাজ করতে গেলে তো ঘরের বাইরে বেরোতে হবে, আমি কিছুই করতে পারছি না। তখন ঘরের ভিতরে বসে যে ইনডোর যেগুলো কাজ করা যায়, ঘরের ভিতরে বসে যেসব কাজগুলো করা যায়, তার মধ্যে একটা হচ্ছে কার্পেট তৈরি করা, হ্যান্ডিক্রাফট তৈরি করা। সেগুলো হচ্ছে জম্মু কাশ্মীরের মানুষরা তখন ওই উইন্টার সিজনে যখন ঘরের বাইরে বের হতে পারে না, তখন তারা এই কাজগুলি করে। তারপরে হচ্ছে মাউন্টেনিয়াস এরিয়া যারা থাকে, পাহাড় পর্বত এরিয়া। মাউন্টেনিয়াস এরিয়ায় যারা থাকে তাদের মেন অকুপেশন কি হয়? অ্যানিম্যাল রিয়ারিং। তোমরা কোনো বলিউডে হিন্দি সিনেমাতে দেখে থাকবে, জম্মু কাশ্মীরে যখন দেখানো হয় সেখানে তখন সাধারণ মানুষকে দেখানো হয় অনেকগুলা ভেড়ার পাল নিয়ে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, দেখানো হয় না? তার মানে কি ওখানকার মানুষের মেন অকুপেশন হচ্ছে অ্যানিম্যাল রিয়ারিং, মানে পশুপালন করে ওখানকার জীবিকা নির্বাহ হয়। সে পশুপালনে পশুর দুধ বিক্রি করে, পশুর মাংস বিক্রি করে, বা যারা ভেড়া বসে ভেড়ার লোম বিক্রি করে, সে তোমার কম্বল মানে ব্ল্যাঙ্কেট তৈরি করতে ভেড়া লোমে প্রয়োজন হয়। সেটাই বলছে ওখানকার মানুষের প্রধান হচ্ছে অ্যানিম্যাল রিয়ারিং, যারা মাউন্টেন এরিয়া থাকে। ঠিক আছে, কেন ওখানে তো আর এগ্রিকালচার করা যাবে না, আর ওখানে ফিশিংও পাবে না, ফিশিং কোথায় পাবে? ঠিক আছে, এবার সেই অ্যানিম্যালগুলো থেকে কী কী পাওয়া যায়? মিল্ক, মিট, স্কিন। সেই স্কিন বিক্রি করে, মিল্ক বিক্রি করে, তার মাংস বিক্রি করে, তার স্কিন বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ হয়। বিকজ এগ্রিকালচার নট পসিবল। সেখানকার এগ্রিকালচার কি? সেখানকার এগ্রিকালচার মানে চাষ করার জন্য সেখানে অনুকূল পরিবেশ সেখানে নেই। বিকজ এগ্রিকালচার নট পসিবল। ঠিক আছে, অর্থাৎ তাহলে বুঝে গেলাম মাউন্টেনিয়াস এরিয়ায় মানুষের জীবিকা কি? অ্যানিম্যাল রিয়ারিং, অর্থাৎ পশুপালন করা। সেই যে অ্যানিম্যালগুলো পারে সেখানে সেই অ্যানিম্যালের দুধ, অ্যানিম্যালের
স্কিন অ্যানিমেলের মিট বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ চলে, কারণ সেখানে এগ্রিকালচার মানে কৃষিকাজ করার জন্য পসিবল না। তাহলে আজকের জন্য এইটুকুই, এরপরে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো বাকি অংশটা।